পৃথিবী জুড়ে এক রহস্যময় ঘটনা। কিছু ধনী ব্যক্তি যাদের কাছে কোনো কিছুই অপরিহার্য নয়, তারা মানুষের মাংস খাওয়ার জন্য এক ভয়ঙ্কর খেলা শুরু করে। তারা সাধারণ মানুষদের ধরে এনে তাদের রান্না করে খায়। এটি তাদের জন্য এক ধরনের আনন্দ ও মনোরঞ্জন হয়ে দাঁড়ায়। তাদের কাছে এই ব্যাপারগুলো একটি এক্সক্লুসিভ অভিজ্ঞতা মাত্র, যা তারা উপভোগ করে এবং নিজেদের ক্ষমতার সীমা অনুভব করে। এবার এই খেলায় একজন সাধারণ বাবুর্চি প্রবেশ করে, যাকে তারা কাজ দিতে চায়, কিন্তু বাবুর্চি জানে না যে তার রান্না করা খাবারের মধ্যে অজান্তেই একটি ভিন্ন রকমের বিপদ লুকিয়ে আছে। সে যা রান্না করবে তা আসলে একজন মানুষের ডেড বডি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি বাবুর্চির শ্বাসরুদ্ধকর যাত্রা আর তার নিজস্ব মনস্তাত্ত্বিক পরিবর্তন দর্শকদের কাছে এক অদ্ভুত ও ভীতিকর অভিজ্ঞতা নিয়ে হাজির হবে। তো চলুন আজকের মুভি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই রায়ান নামের একটি ছেলে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। সে তার বন্ধুর সাথে দেখা করতে যাবে ও সেইখানে দেখতে পায় ওর জন্য আগে থেকে একটি ট্যাক্সি বুকিং করে রাখা হয়েছে। ও সেই ট্যাক্সিতে করে ওর বন্ধুর কাছে এসে পৌঁছায়, যেটা জঙ্গলের মধ্যে ছিল। ওর বন্ধুর একটি চিঠিও ওকে দেয়া হয়, যেই চিঠিতে বাসার সিকিউরিটি কোড ওকে বলে দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যে ওর বাসায় ফিরতে রাত হবে। তাই রায়ান যেন সেই বাসায় পৌঁছানোর পর ফ্রেশ হয়ে নেয়। রায়ান খুব ঠান্ডা মাথায় সেই বাংলোতে এসে পৌঁছয় এবং সেই বাংলোটা দেখে ওর কাছে অনেক ভালো লাগে, কারণ এখানকার সবকিছুই অনেক হাই কোয়ালিটির এবং চারিদিকে অনেক পরিচ্ছন্ন। রায়ান সেখানে একটি মদের বোতল খুঁজে পায়। রায়ান সেই মদের বোতল খাবে কিনা চিন্তা ভাবনা করে নিজের মতো করে রান্না বান্না করে খাবার খেতে বসে। রায়ান একজন বাবুর্চি, যার কারণে রান্না বান্না করা ওর কাছে একেবারেই স্বাভাবিক। রাতের বেলায় দেখা যায় সেই বাংলোতে ওর বন্ধু এসে পৌঁছয়, যার নাম জ্যাক। জ্যাক সেখানে পৌঁছানোর পর দুজন দুজনকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। দুজন মিলে কিছুক্ষণ কথাবার্তা বলে এবং তারপরেই রায়ান ওর বন্ধু জ্যাকের কাছ থেকে জানতে পারে যে জ্যাক এরকম কিছু নামিদামি লোকদের হয়ে কাজ করে, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় নামিদামি বাংলোগুলো হায়ার করে সেখানে আগে থেকেই জ্যাককে পাঠিয়ে দেয়। জ্যাক সেখানে পৌঁছানোর পর সেই খাবারগুলোকে রেডি করে যেগুলো তারা খেতে চায় এবং সেই খাবারগুলো খাওয়ানোর মাধ্যমে জ্যাককে সেই লোকেরা অসম্ভব পরিমাণে টাকা পয়সা দিয়ে থাকে এবং জ্যাকের লাইফে কখনোই কোনো কিছুর অভাব নেই। জ্যাকের কাছ থেকে এরকম বিলাসবহুল লাইফ কাটাতে শুনে রায়ান একটু ঈর্ষান্বিত হয়, কিন্তু এরপরেই এরা গল্প করতে করতে সেই দিন রাতে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালবেলায় ওরা জগিং করতে বের হয়। জগিং করার পর সবার প্রথমে ওরা সেই শহরে একটি কফি শপে গিয়ে পৌঁছায় এবং সেখানে বসে যখন সকালবেলার নাস্তা করতে থাকে তখন সেখানে ওরা একটি মেয়ের সাথে পরিচিত হয়, যেই মেয়েটির নাম ছিল অ্যালিস। অ্যালিস ওদের সাথে কথা বলা অবস্থায় ওদের দুইজনকে যখন জিজ্ঞাসা করা হয় তাদের প্রফেশন কি বা তারা কি করে, তখন ওরা উত্তরে বলে যে আমরা দুজনেই হচ্ছি নামিদামি শেফ, আমাদের কাজ হচ্ছে ভালো খাবার রান্না করা। তখন অ্যালিস বলে তোমাদের দুইজনের ভিতরে কে সবচেয়ে ভালো রান্না করতে পারো? তখন ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আসলে ওরা দুজনেই মনে করে ওরা দুজনেই খুব ভালো রান্না করতে পারে, সুতরাং ওদের দুজনের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওরা এলিসকে নিয়ে ওদের নিজেদের সেই বাংলোতে ফিরে আসে এবং সেখানে আসার পর দুজন মিলেই সেখানে খাবার রান্না করা শুরু করে। এরপর দুইজনের দুটি পারফেক্ট ডিশ অ্যালিসের সামনে উপস্থাপন করা হয়। অ্যালিস নিজের চোখটিকে বেঁধে নেয়, কারণ এতে করে অ্যালিস কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না এবং সেখানে দুইজনের খাবারটিকে ট্রাই করে এবং পরবর্তীতে ও রায়ানের রান্না করা খাবারটিকে সুস্বাদু হিসেবে স্বীকৃতি দেয় এবং রায়ান সেই প্রতিযোগিতায় জিতে যায়। এরপরে দেখা যায় ওরা সেইখানকার পুলের মধ্যে নেমে আসে এবং সেখানে গোসল করার সময় জ্যাক ওর হাতের ঘড়িটি খুলে রাখলে রায়ান সেই ঘড়িটিকে নিয়ে নিজের হাতে পরে ফেলে। যখন রায়ানের হাতে সেই ঘড়িটি জ্যাক দেখতে পায় তখন জ্যাক সেই ঘড়িটিকে ওর কাছ থেকে ফেরত চায়। তখন অ্যালিস জিজ্ঞাসা করে যে এই ঘড়ির পিছনের রহস্য কি। তখন গিয়ে জ্যাক এলিসকে জানায় যে এই ঘড়িটি আজ থেকে 15 বছর আগে রায়ান জ্যাকের কাছ থেকে একটি কার্ড গেমে হেরে গিয়েছিল এবং তারপর থেকে এই ঘড়িটি সবসময় রায়ানের হাতেই থাকে।
সেদিন রাতের বেলা জ্যাক এলিসকে নিয়ে ওর নিজের রুমে চলে যায় এবং ওরা দুজনেই রাতের বেলা ইন্টিমেট হয়। পরের দিন সকালবেলা রায়ান ঘুম থেকে ওঠার পর তার ফোনের মধ্যে আমরা একটি মেসেজ দেখতে পাই, যেখানে রায়ানকে বলা হয় যে আমরা জানি তুমি দেশ ছেড়ে চলে গেছো, কিন্তু তোমার কাছে 3 দিন সময় আছে, আমরা তোমাকে খুঁজে বের করব। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রায়ান অবশ্যই কোনো একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। রায়ান সেই বাসার দামি একটি আর্ট দেখার সময় তখন জ্যাক এসে পৌঁছয়। জ্যাক ততক্ষণে অ্যালিসকে হোটেলে ছেড়ে দিয়ে এসেছে। জ্যাক কিছু পার্সোনাল কাজে বাসার বাইরে চলে যায়। তখন রায়ান সেই বাসার সবকিছু গোপনে চেক করা শুরু করে এবং এক পর্যায়ে রায়ান সেখানে জ্যাকের ল্যাপটপ দেখতে পায়। সেই ল্যাপটপের মধ্যে জ্যাকের ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করা যাচ্ছিল। রায়ান সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ঢোকার পরে দেখতে পায় যে জ্যাকের অ্যাকাউন্টে 17 লক্ষ ইউরো রয়েছে, যেটা অনেক টাকা, এবং এত বড় অ্যামাউন্ট দেখে রায়ানের মাথা একেবারেই নষ্ট হয়ে যায়। সেদিন রাতেই জ্যাক ওর সব কার্যক্রম শেষ করে এবং রাতের বেলা রায়ানের সাথে বসে দুজন মিলে গল্প করা শুরু করে। সেখানে কথাবার্তা বলার সময় জ্যাক রায়ানকে জানায় যে ওর লাইফে ও এমন কিছু কাজ করেছে যেগুলো ওকে ধাওয়া করে বেড়ায়। ও যদি এই কাজগুলো না করত তাহলে ওর লাইফ আরো সুন্দর হতো, তাহলে হয়তো ওর চিন্তা করার কোনো কিছুই থাকতো না। তখন দেখা যায় ওর মনে অনেক কষ্ট। এটা বুঝতে পেরে রায়ান অনেক সান্ত্বনা দেয়। এরপর রাতের বেলা দুজন মিলে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালবেলা রায়ানের ঘুম ভাঙার পরে ও সেই বাসায় হাঁটার সময় সেখানে জ্যাকের ডেড বডি দেখতে পায়। জ্যাক সেখানে একটি দড়ির মধ্যে ঝুলে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ফেলেছে। জ্যাককে আত্মহত্যা করতে দেখে রায়ান কিছু সময়ের জন্য একেবারেই দুশ্চিন্তায় পড়ে যায় এবং ওর মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা ঘটতে থাকে। ও শুধুমাত্র এটাই ভাবতে থাকে যে একটি মানুষ এত টাকা পয়সার মালিক হওয়ার সত্ত্বেও সে কিভাবে আত্মহত্যা করতে পারে। এরপরেই রায়ান বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর ওর মাথায় একটি বাজে চিন্তা ভাবনা চলে আসে। ও জ্যাকের জায়গাটি নিজের জায়গায় নিয়ে আসতে চায়। এক কথায় জ্যাকের জায়গায় নিজেকেই ও বসাতে চাচ্ছিল। এই জন্যই সেখানে ফ্লোরের মধ্যে একটি পেপার ফেলে সেই পেপারের মধ্যে জ্যাকের লাশটিকে ফেলে দেয় এবং তারপরেই সেই লাশটিকে এক জায়গায় সরিয়ে রেখে দেওয়া হয় এবং ও সরাসরি চলে আসে জ্যাকের ল্যাপটপে। ও সেই ল্যাপটপটিকে চালু করার পর ব্যাংকের সব টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চায় এবং সেখানেও দেখতে পায় ওর লগ ইন করার জন্য পাসওয়ার্ড দিতে হবে, যেটি সেই পাসওয়ার্ডটি ও ইতিমধ্যেই ল্যাপটপ থেকে মুছে ফেলেছিল যেন জ্যাকের কোনো প্রকার সন্দেহ না হয়। এবং রায়ান সাথে সাথেই সেইখানকার ব্যাংকে ফোন দিয়ে বসে এবং ব্যাংকে ফোন দিয়ে বলে যে আমি আমার ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছি, আর আমার নাম হচ্ছে জ্যাক অ্যাডনি এবং আমার কার্ড নাম্বার হচ্ছে এত এত। এরপরেই ওকে ব্যাংক থেকে বলা হয় যে আপনাকে আমাদের ইউকের ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে সশরীরে। সেখানে তারা বলে যে আমরা আপনার অ্যাকাউন্ট আইডি থেকে শুরু করে যাবতীয় পেপারস চেক করার পর আপনার অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস আপনাকে ফিরিয়ে দিতে পারবো। রায়ান তারপরে সেইখানকার ওয়েবসাইটে ঢুকে একটি ফেক ড্রাইভার লাইসেন্স তৈরি করার চেষ্টা করে এবং একটি ফেক ড্রাইভার লাইসেন্স তৈরি করার অর্ডারও দিয়ে দেয়। ততক্ষণে ওর ফোনে আরো একটি মেসেজ চলে আসে, যেই মেসেজ ওর মায়ের ছবি দিয়ে বলা হয় যে তোমার হাতে আর মাত্র 2 দিনের সময় আছে, আর তা না হলে তোমার মা বিপদে পড়ে যাবে। এরপরে রায়ান সেখানে একটি মেসেজ লিখে রিপ্লাই করে, যেখানে সে বলে যে আমাকে কমপক্ষে 1 সপ্তাহের সময় দাও, আমি তোমাকে আরো 25,000 টাকা বেশি দিব। এরপরে দেখা যায় সেখানে 50,000 টাকা চাওয়া হয়। তখন রায়ান বলে যে ঠিক আছে। এর মাধ্যমে ও আরো 1 সপ্তাহের সময় পেয়ে গেল। সেই দিন রাতের বেলা ও জ্যাকের লাশের শরীরের মধ্যে ভারী বস্তুগুলোকে বেঁধে দেয় এবং লাশটিকে নিয়ে সেইখানকার একটি পুকুরের নিচে পানির মধ্যে ডুবিয়ে রেখে দেয়। পরের দিন সেই শহরের একটি রেস্টুরেন্টে নাস্তা করতে করতে সে চিন্তা করে যে কিভাবে সেই ব্যাংকে গিয়ে টাকা পয়সাগুলোকে তুলে নেবে। যারা ওর কাছে টাকা পয়সা পায় তারা ওকে আবারও মেসেজ করে। ও বলে যে আমাকে সময় দিলে আমি অবশ্যই টাকা দিয়ে দেব, কিন্তু তারা বলতে থাকে যে
তোমার কাছে কোনো টাকা পয়সাই নেই, তুমি এই মুহূর্তে আমাকে অ্যাডভান্সে 50,000 টাকা পাঠিয়ে দাও। যদি টাকা দিতে পারো তাহলেই শুধুমাত্র আমি বিশ্বাস করব যে তুমি আমাদেরকে টাকা দিতে পারবে। ওর মাথার মধ্যে টাকার চিন্তা ভাবনা ঘটতে থাকে। ও গাড়ি চালিয়ে যখন আবারও সেই বাংলোতে এসে পৌঁছায়, তখন সেই বাংলোর বাহিরে ও আরো একটি গাড়ি দেখতে পায়। বাংলোর ভিতরে ঢুকে আসার পর ইমোজিন নামের একটি মেয়েকে সে দেখতে পায়। সেই মেয়েটি ভাবে হয়তো এই জন্যই জ্যাক, এবং ও বলে যে হ্যাঁ, আমার নাম হচ্ছে জ্যাক, কারণ এর আগে জ্যাক অন্য লোক হয়ে কাজ করত, যারা এই নতুন লোকদের কাছে ওকে রেকমেন্ড করে দিয়েছে। রায়ান সেখানে জ্যাক সেজে ওদের সাথে কথা বলা শুরু করে এবং ওরা রায়ানকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার খাবারের প্রস্তুতি কতদূর এগিয়েছো এবং তুমি কয়টা ডিশ উপস্থাপন করবে। রায়ান তখন চিন্তায় পড়ে যায় এবং বলে আমাকে যদি আরেকবার মনে করাতেন যে আমরা এখানে কি করছি এবং আমাকে কত টাকা দেয়া হবে, তাহলে আমি একটু ক্লিয়ার হয়ে যাব। ঠিক তখন গিয়ে সেই ইমোজিন নামের মেয়েটি রায়ানকে বলে যে তোমাকে এর মাধ্যমে 3 লক্ষ টাকা দেয়া হবে। তখনই রায়ান তাদের কাছে কিছু অ্যাডভান্স চেয়ে বসে এবং সেই মেয়েটি 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে দেয়। সেই টাকা ও নিজের মাকে বাঁচানোর জন্য, অর্থাৎ যারা ওর কাছে টাকা পায় তাদের কাছে পাঠিয়ে দেয় এবং তখন ওর মাথাটা একটু ঠান্ডা হয়। এরপর ইমোজিনকে জিজ্ঞাসা করে যে আমরা কি রান্না করতে যাচ্ছি। তখন ইমোজিন বলে তার মানে তুমি এখন পর্যন্ত চিন্তা ভাবনা করোনি যে তুমি কি কি ডিশ রান্না করবে। শোনো, তবে তোমাকে 5টি ডিশ রান্না করতে হবে। ওকে জিজ্ঞাসা করা হয় তুমি কি সবকিছু রেডি করে অলরেডি ফ্রিজে ভরে রেখেছো? তখন গিয়ে রায়ান বলে যে না, আমি এখন পর্যন্ত কিছুই করতে পারিনি। রায়ান জিজ্ঞাসা করে যে সেই খাবারের আয়োজন কবে করা হবে। তখন ইমোজিনের মাধ্যমে আমরা জানতে পারি যে খাবারের আয়োজনটি আগামীকাল রাতেই করা হচ্ছে। ইমোজিন রায়ানকে মৌরিস নামের একটি লোকের সাথে সেই শহরের একটি চার্চের কাছে নিয়ে আসে এবং সেই শহরের চার্চের সামনে থাকা কিছু মানুষদের মধ্যে থেকে কাকে রান্না করবে সেটাকে পছন্দ করতে বলা হয়। তখন রায়ান বুঝতে পারে যে মানুষদেরকে রান্না করতে হবে। এইটা জানতে পেরে ওর মাথার ভিতরে পুরো দুনিয়া একেবারেই উলটপালট হয়ে যায়। ও ভাবতে থাকে যে কিভাবে এটা সম্ভব, কারণ এর আগে আর কখনোই কোনোদিন মানুষদেরকে রান্না করেনি সে। কিন্তু সে বুঝতে পারে যে জ্যাক আজ পর্যন্ত মানুষদেরকে রান্না করেই এত টাকা পয়সা ইনকাম করেছে। ইমোজিন রায়ানকে জিজ্ঞাসা করে যে তোমার সমস্যা কি? আমাকে বলা হয়েছে যে তুমি আগে থেকে এই সম্পর্কে সবকিছু ভালোভাবেই জানো, তাই তুমি যদি চাও যে তোমার রেপুটেশন নষ্ট না হোক এবং তুমি যদি বেঁচে থাকতে চাও, তাহলে এই মুহূর্তেই 2টি মানুষকে রান্নার জন্য পছন্দ করো এবং তাদেরকে তুলে নাও। রায়ান বলে যে আমরা আগামীকালকে সকালে সবার প্রথমে মানুষদেরকে তুলে নেব। এরপরে তারা বাংলোতে ফিরে আসে এবং সেই বাংলোতে ও নিজের রুমটাকে আলাদা করে নেয়। রায়ান রাতের বেলা সেই বাংলো থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ও যখন নিজের ব্যাগ গুছগাছ করে সেখান থেকে পালিয়ে যাবে, তখনই ওর সামনে ইমোজিন চলে আসে। ইমোজিন রায়ানকে বলে যে তুমি যদি এইখান থেকে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি তো জানো যে আমরা প্রতি বছর কমপক্ষে 75 জন মানুষদেরকে রান্না করে খাইয়ে থাকি, যারা বিভিন্ন নামি দামি পরিবারের রয়্যাল ফ্যামিলিতে বসবাস করে। তাই সেই 75-এর লিস্টে 76তম নামে তোমাকে অ্যাড করতে আমাদের একেবারেই কষ্ট হবে না এবং এতে করে আমাদের একটুও খারাপ লাগবে না। সুতরাং তুমি বেঁচে থাকতে চাইলে এবং টাকা পয়সা ইনকাম করে ভালোভাবে তোমার লাইফ কাটাতে চাইলে তোমাকে এইটা অবশ্যই করতে হবে। ও আবারও নিজের ঘরে ফিরে যায়। পরের দিন সকালবেলা মৌরিস রায়ানের রুমে চলে আসে এবং রায়ানকে ঘুম থেকে ডেকে তুলে আবার সেই চার্চের সামনে নিয়ে যাওয়া হয়। চার্চের সামনে ওরা বসে থাকে একটি পারফেক্ট কাপলদের জন্য, যেইখানে ওরা একটি বৃদ্ধ মহিলা এবং একটি মেয়েকে দেখতে পায় এবং নিজেদের গাড়িতে করে সেই বৃদ্ধ মহিলা আর মেয়েটিকে ফলো করা শুরু করে। শহরের এমন একটি জায়গায় যদি ওরা পৌঁছাতে পারে যেখানে ওদের আশেপাশে আর অন্য কোনো মানুষরা থাকবে না, তাহলেই ওরা সেই বৃদ্ধ মহিলা এবং সেই মেয়েটিকে নিজেদের সাথে করে তুলে নিয়ে যাবে। ওরা ফলো করতে করতে সেই শহরের অনেক ভেতরে একটি জায়গায় চলে আসে এবং সেখানে ওরা সেই বৃদ্ধ মহিলা এবং মেয়েটিকে হারিয়ে ফেলে। ওরা গাড়ি থেকে বের হয়ে সে মানুষগুলোকে খোঁজার চেষ্টা করলে সেখানে দেখতে পায় আরেকটি লোক ওদেরকে জিজ্ঞাসা করে যে
আপনারা এখানে কাকে খুঁজছেন? আপনারা যাকেই খুঁজছেন আমি তাকে খুঁজে বের করে দিতে পারবো, কারণ আমি এখানকার স্থানীয়, আমি সবাইকে চিনি। ওরা তখন সেই লোকটিকে বলে যে আমরা এখানে এসেছি, আমাদের গাড়ির সমস্যা দেখা দিয়েছে। এরপর ওই লোকটি বলে যে আমি একজন মেকানিক, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। তখন ওই লোকটিকে বলা হয় যে আমাদের গাড়ির নিচে ঢুকে একটু দেখেন সমস্যাটা কি হয়েছে। ওই লোকটিকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়। লোকটি যখন সেই গাড়ির নিচে ঢুকে সবকিছু চেক করা শুরু করে, ঠিক তখনই মৌরিস একটি বন্দুকে সাইলেন্সার ব্যবহার করে সেই লোকের মাথার মধ্যে গুলি করে দেয়। লোকটি সেখানেই মারা যায়। ওরা যখনই সেই লোকটিকে গাড়ির মধ্যে তুলে নেবে তখনই সেখানে পুলিশ অফিসার এসে পৌঁছায়। যেই পুলিশ অফিসারকে সেই বৃদ্ধ মহিলা এবং মেয়েটি সাথে করে নিয়ে এসেছে। পুলিশটি ওদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা এখানে কি করছেন? এখানে আমরা একটি হোটেলের জন্য ভালো জায়গা খুঁজছি, কারণ আমরা এখানে একটি হোটেল তৈরি করতে চাই। কিন্তু পুলিশ বলে যে এই জায়গায় আপনাদের হোটেল একেবারেই চলবে না, এটা কোনো ট্যুরিস্ট জায়গাও না। আপনারা এখানে হোটেল খোলার চিন্তা ভাবনা কিভাবে করলেন? আমি কি আপনাদের পরিচয় জানতে পারি? তখন গিয়ে সেই মৌরিস নামের লোকটি নিজের পকেটের মধ্যে থেকে একটি কার্ড বের করে এবং যেই কার্ডে ওর পরিচয় হচ্ছে একটি ডেভেলপার। এরপরে সেই পুলিশটি কিছু সময়ের জন্য সেটাকে মেনে নেয়। পুলিশটি সেখান থেকে চলে গেলে ওরা সেই লাশটিকে নিজেদের গাড়ির মধ্যে ঢুকিয়ে নেয় এবং সরাসরি সেই বাংলোতে ফিরে আসে। বাংলোতে আসার পর ইমোজিন ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের দুটি মানুষের দেহ আনার কথা ছিল, কিন্তু তোমরা মাত্র একজনকেই নিয়ে এসেছো। এরপরে সেই দেহটিকে ওরা সেই বাংলোর নিচে রাখে একটি গোপন রুমের মধ্যে নিয়ে আসে। তারপরে সবার প্রথমে সেই মৃতদেহের শরীরের মধ্যে থেকে পোশাক খুলে দেওয়া হয় এবং তারপরেই সেই শরীরের মধ্য থেকে সব রক্তগুলো বের করে ফেলার জন্য রায়ান গলাটিকে কেটে দেয় এবং শরীরের সব রক্তগুলোকে সেখানেই একটি বলের মধ্যে জমা হওয়া শুরু হয়। ইমোজিন রায়ানকে 5 ঘন্টার সময় দিয়ে দেয় এবং 5 ঘন্টার মধ্যেই ওকে ডিনার রেডি করতে বলে। এরপর যা হয় তা দেখে যে কোনো মানুষেরই মাথা ঘুরে যাবে, কারণ সেই মৃতদেহকে পর্বে পর্বে কাটা শুরু করে, এ যেন গরুর গোশ ভাগা দেওয়া হচ্ছে। মৃতদেহকে কাটার পর রক্তাক্ত শরীরে সেই বেসমেন্টের রুম থেকে বের হয়ে আসার পর দেখা যায় মৌরিস সেই বেসমেন্টের মধ্যে ঢুকে আসে। সেই মৃত শরীরের মাংসগুলোকে সেদ্ধ করা শুরু করে। রায়ান সরাসরি চলে যায় গোসল করতে এবং গোসল করতে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ে। রায়ান ভাবতে থাকে যে এইটা আমি কি করেছি, আমার লাইফে এই প্রথম মানুষকে গরুর মাংসের মতো কেটেছি, যা একটি নরপিচাসের মতো একটি কাজ। রায়ান ঘরে চলে আসার পর দেখতে পায় ওর জন্য একটি পার্সেল এসে পৌঁছেছে। সেখানে রায়ানের ইউকের একটি ড্রাইভিং লাইসেন্স দেখতে পায়। সেই ড্রাইভিং লাইসেন্সটিকে নিজের ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে যখন সে বাংলো থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং গাড়িটিকে চালু করে বাংলো থেকে বেরিয়ে যাওয়ার সময় ওর সামনে একটি কর্মী চলে আসে এবং গাড়িটিকে নিয়ে সেইখানকার একটি পাথরের মধ্যে আঘাত করে। কিছু সময়ের মধ্যে সেই আওয়াজ শুনে সেখানে মৌরিস এসে পৌঁছায় এবং মৌরিস বুঝতে পারে যে রায়ান এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই গাড়িটিকে ওরা দুজন মিলে সেই বাংলোতে আবারও ঢোকানো শুরু করে। তখন রায়ান মৌরিসকে জিজ্ঞাসা করে যে তোমার কি এই সব কাজকর্ম করতে একেবারেই ভয় করে না? মৌরিস বলে যে এটা আমার জন্য নতুন কিছু নয়, প্রথম আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু যতদূর আমি জানি যে তুমি এই কাজ সম্পর্কে একেবারেই দক্ষ এবং তুমি তো সবকিছুই জানো, তোমার তো ভয় পাওয়ার কোনো কথাই নয়। তখন একটু ইতস্ত হয়ে রায়ান বলে যে আমি কি কোনোভাবে তোমাদের এই গ্রুপ থেকে বের হয়ে যেতে পারবো? তখনই মৌরিস বলে যে লাইফে আজ পর্যন্ত একটি মেয়ে আমাদের থেকে চলে গিয়েছে, সেই মেয়েটি এত ভালোভাবে মানুষকে রান্না করে একটি পারফেক্ট ডিশ তৈরি করেছিল, যেইটা কোম্পানির সেই বড় বড় নামি দামি ধনী মানুষদের কাছে অনেক ভালো লেগেছিল এবং তারা খুশি হয়ে ওকে টাকা পয়সা দিতে চাইলে ও তখন নিজের স্বাধীনতা চেয়ে নিয়েছিল এবং সেই মেয়েটিকে তারা সবাই মিলে স্বাধীনতাও দিয়ে দেয়। রায়ান সেইটা শুনে তখন চিন্তা ভাবনা করে যে ও ভালোভাবে রান্না বান্না করে সবার মন জয় করবে এবং ওদের এই গ্রুপের মধ্যে থেকে বের হয়ে যাবে। রায়ান তখনই সেই বাসার মধ্যে ঢুকে আসে এবং ওকে যখন বলা হয় যে 5টি রান্না কি হবে, তখন ওদের সামনে রায়ান 4টি কোর্সের কথা বলে। তখন ইমোজিন গিয়ে রায়ানকে বলে যে আমাদের সেই ধনী ব্যক্তিদের মধ্যে একজন স্পেশালি জিব্বার স্যুপ খেতে চেয়েছে, তাই তোমাকে সেই জিব্বাকে কেটে সেইটাকে একটি পারফেক্ট স্যুপ তৈরি করতে হবে। এবং রায়ান যখন রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিল ঠিক তখনই সেই বাংলোতে
পুলিশ অফিসার এসে পৌঁছায়। যে পুলিশ অফিসারের নাম ছিল ডিটেকটিভ রুইস। ডিটেকটিভ রুইস বলে যে আজকে দুপুরবেলা আমার কাজিন গায়েব হয়ে গিয়েছে। আমার কাজিনকে সর্বশেষবার আপনার 2 কর্মীর সাথে এই পুলিশ অফিসার দেখতে পেয়েছে। তখন পুলিশ অফিসার রায়ান এবং মৌরিশকে প্রশ্ন করার জন্য সেই বাংলোর ভিতরে ঢুকতে চাইলে ইমোজিন সেই ডিটেকটিভকে নিজেদের সেই বাংলোর মধ্যে নিয়ে আসে। ডিটেকটিভ তখন বলে আমি এখানেই অপেক্ষা করছি, আমি আসলে মৌরিশ নামের ডেভেলপার লোকটির সাথে কথা বলেই চলে যাব। ইমোজিন তখন বলে যে এই মুহূর্তে আমাদের এইখানে পৃথিবীর বিভিন্ন নামি দামি ক্লায়েন্টদেরকে নিয়ে আমরা একটি পার্টির আয়োজন করেছি, সেখানে যাওয়া আপনার একেবারেই ঠিক হবে না, তাহলে আমাদের রিপিটেশন নষ্ট হবে। তখন ডিটেকটিভ রুইস বলে যে আপনি বুঝতেই পারছেন যে আমার আপন কাজিন হারিয়ে গিয়েছে, আমি আমার কাজিনকে ছাড়া কোথাও যাচ্ছি না। তখনই ইমোজিন ডিটেকটিভ রুইসকে রায়ানের সাথে কথা বলানোর জন্য সেই বাংলোর কিচেনের মধ্যে নিয়ে আসে। রায়ানকে কিচেনে রান্নাবান্না করতে দেখে সেই ডিটেকটিভ রায়ানকে জিজ্ঞাসা করে যে যতদূর আমি জানতে পেরেছি আপনি একজন আর্কিটেক্ট, আপনি এখানে রান্নাবান্না কেন করছেন? তখন রায়ান বলে যে হ্যাঁ, আমি রান্নাবান্নাতেও দক্ষ এবং এটা আমার একটি হবি। তখনই রায়ানকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি আমার কাজিনকে কোথাও দেখেছেন? কিন্তু রায়ান বলে যে না, আমি তো আপনার কাজিনকে চিনিই না। ডিটেকটিভ রুইস তখন সেখানে রাতের খাবার খাওয়ার জন্য স্টে করতে চায় এবং মৌরিশের সাথে একবার হলেও কথা বলতে চায়। মৌরিশ ততক্ষণে সেই বাংলোর দূরে চলে গিয়েছে। মৌরিশকে ফোন দিয়ে ইমোজিন চলে আসে ওদের ক্লায়েন্টের কাছে এবং সেই ক্লায়েন্টদেরকে বলে যে আমাদের এখানে পুলিশ এসে পৌঁছেছে। পুলিশ আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বলবেন যে আপনারা অনেক বড় ডেভেলপার কোম্পানির হয়ে এখানে এসেছেন। এরপর সেই রিচ পিপলদের মধ্যে সেই খাবারগুলো পরিবেশন করা হয় এবং দেখা যায় সেই খাবার সবার প্রথমে সেখানে ডিটেকটিভ রুইসকে খেতে দেওয়া হয়, যে খাবারের মধ্যে ডিটেকটিভ রুইসের কাজিনের মাংস মিক্স করা ছিল। এরপর দেখা যায় সেই মাংস সে খুব মজা করে খাচ্ছে এবং রায়ানকে বলছে যে আপনার আর্কিটেক্ট না হয়ে একজন বাবুর্চি হওয়ার দরকার ছিল, কারণ আপনি অনেক ভালো করে রান্না করেন, আর এখানে আপনি এইগুলো কি মাংস দিয়েছেন, এটি এত ভালো কেন লাগছে? তখন রায়ান বলে যে এগুলো হচ্ছে পিগসদের গোশত। এরপরে ইমোজিন রায়ানকে সেই কিচেনের বাহিরে ডেকে নিয়ে যায় এবং বলে যে তোমার তো জানার কথা যে আমাদের কোনো আয়োজনে যদি কোনো পুলিশ এসে পৌঁছয় তাহলে তোমাকে কি ধরনের কথাবার্তা বলতে হবে। তুমি একজন আর্কিটেক্ট, তোমার বিল্ডিং এবং ম্যাটেরিয়াল সম্পর্কে সবকিছু জানা থাকার দরকার, একজন আর্কিটেক্টের স্টাইল সম্পর্কেও সবকিছু জানা থাকা দরকার, কিন্তু তুমি এগুলোর কিছুই জানো না। আমি তোমার প্রতি অসন্তুষ্ট, তাই তুমি নিজেকে ঠিক করে নাও। রায়ান সেখান থেকে বকাবকি শোনার পরেই আবারও ওর কিচেনে এসে পৌঁছায় এবং সেই খাবার নিয়ে রান্না বান্না শুরু করে। কিছু সময়ের মধ্যে সেই বাংলোর মধ্যে মৌরিশ এসে পৌঁছায় এবং মৌরিশকে ডিটেকটিভ রুইস যখন জিজ্ঞাসা করে যে তুমি কি আমার কাজিনকে দেখেছো কিনা, তখন মৌরিশও একই জবাব দেয় যে না, আমি তো তাকে চিনিই না এবং আপনার কাজিন কে সেটা যদি না জানি তাহলে আমি তাকে দেখব কিভাবে। ডিটেকটিভ রুইসকে যখন উলটপালট কথা বলে সেখান থেকে চলে যেতে বলা হয় তখন ডিটেকটিভ রুইস ইমোজিনের সাথে কথা বলতে বলতে আবারও সেই বাংলোর ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে থাকা ওর ক্লায়েন্টদেরকে প্রশ্ন করতে চায়। ক্লায়েন্টদেরকে যখন প্রশ্ন করা হয় তখন তারা সবাই মিলে একটি পারফেক্ট জবাব দেয় এবং ডিটেকটিভ রুইস সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে একজন ক্লায়েন্ট ডিটেকটিভ রুইসকে বলে যে আপনি আমাদের সাথে এইখানে বসেই খাবারের মজা নিতে পারেন। তখন সে আনন্দের সাথে সেখানে একটি সিট নিয়ে বসে পড়ে। এরপর ইমোজিন সাথে সাথে সেই রিচ পিপলকে সাইডে ডেকে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে আপনি পুলিশটাকে কেন এইখানে বসতে বললেন, এটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। তখন সেই রিচ পিপলটি বলে কখনোই কোনো সাধারণ কিছুতে মজা থাকে না, তুমি দেখো যে সেই অফিসারকে এখন আমি তার কাজিনের গোশত খাওয়াবো। তখনই মৌরিশ ইমোজিনকে জানায় যে এইখানে জ্যাকের একটি বন্ধু এসে পৌঁছেছে। ইমোজিন গিয়ে দেখতে পায় যে সেই বাংলোতে অ্যালিস এসে পৌঁছেছে। বন্ধুরা, এই অ্যালিসকে তোমরা কি চিনতে পারছো? হ্যাঁ, একেই মুভির প্রথমে দেখানো হয়েছিল, যে ওদের সাথে বন্ধুত্ব করেছিল। তখন ইমোজিন জানায় যে আমাদের এখানে একটি ডিনার পার্টির আয়োজন চলছে, তুমি এখান থেকে চলে গেলে আমরা খুশি হব। কিন্তু অ্যালিস তখন বলে যে জ্যাক আমাকে ভালোভাবেই চেনে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটু রেস্টরুমে অপেক্ষা করতে চাচ্ছি, আমি রাতের বেলা জ্যাকের সাথে কথা বলে নেব। ইমোজিন রাজি হয়ে যায় এবং অ্যালিসকে সেই বাসার কিচেনের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসা হয়। অ্যালিস সেখানে কিচেনের মধ্যে এসে জ্যাককে না দেখতে পেয়ে রায়ানকে দেখতে পায়।
যে কারণে ও একটু অবাক হয়ে যায়। এরপর রায়ানকে জিজ্ঞাসা করে যে ওরা কেন তোমাকে জ্যাক নামে ডাকছে। তখন রায়ান জানায় যে জ্যাক একটি ইমার্জেন্সি কাজে এখান থেকে চলে গেছে এবং ওর হয়ে আমাকে রান্না করার জন্য ফাঁসিয়ে দিয়েছে। এবং তখন কথা বলার সময় অ্যালিস রায়ানের হাতে সেই জ্যাকের ঘড়িটি দেখতে পায়। অ্যালিস রায়ানের হাতে জ্যাকের সেই ঘড়িটি দেখতে পেয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ জ্যাক সেই ঘড়িটি রায়ানকে একেবারেই দিতে চায় না। অ্যালিস সেখানে বসে জ্যাকের শরীরের মাংসের টুকরো খাওয়া শুরু করে এবং রায়ানকে জিজ্ঞাসা করে যে এত অস্থির মজাদার গোশ সে কোথায় পেয়েছে এবং এটি কিসের মাংস। রায়ান তখন খাবারটিকে সেখান থেকে সরিয়ে নেয় এবং বলে এটা তোমার খাওয়া একেবারেই উচিত হবে না। অন্যদিকে ডিটেকটিভ রুইস সেই ডিনার টেবিলে বসে সেই রিচ পিপলদের সাথে খুব আনন্দের সাথে খাবার খেতে থাকে এবং তাদের সাথে গল্প করতে থাকে। অ্যালিস সেই ঘড়িটাকে রায়ানের হাতে লক্ষ্য করার পরেই ওর মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা ঘুরতে থাকে। এরপর অ্যালিস রায়ানকে জিজ্ঞাসা করে যে জ্যাক কি এখানে ফিরে আসবে, কিন্তু রায়ান বলে যে ও অনেক লম্বা সময়ের জন্য গিয়েছে এবং জ্যাক অনেকদিন যাবত এখানে আসবে না। এটা জানতে পেরে অ্যালিসের মন ভেঙে যায়। এরপর অ্যালিস সেখান থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে এবং অবশেষে সেই বাংলোর বাইরে বের হয়ে আসে। গাড়িতে ঢোকার পর যখন ভাবতে থাকে যে ও কাকে ফোন করতে পারে, তখনই ওর গাড়ি কাজ করা বন্ধ করে দেয় এবং সেখানে মৌরিস এসে পৌঁছায়। মৌরিস এলিসকে সাহায্য করার জন্য চেষ্টা করতে থাকে। অন্যদিকে ডিটেকটিভ রুইস সেই রিচ পিপলদের সাথে সেখানে বসে ওর কাজিনের শরীরের গোস্তটাকে খাওয়ার সময় একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে যায়। ওর সাথেই সেখানে থাকা একটি কাজের মেয়েকে ডেকে নিয়ে বলে যে এই খাবার যে তৈরি করেছে সেই লোকের সাথে আমি একবারের জন্য কথা বলতে চাই, কারণ খাবারটি অনেক ভালো হয়েছে। তখনই রায়ানকে ডাকার জন্য ইমোজিন সেই কিচেনের মধ্যে ঢুকে আসে এবং রায়ানকে বলে যে তোমার রান্না করা সেই খাবার তাদের কাছে অনেক ভালো লেগেছে। এরপর রায়ান বলে যে এর বদলে কি আপনাদের কাছে আমি কিছু চাইতে পারি? তখন তারা বলে নিশ্চয়ই। এরপর রায়ান গিয়ে বলে যে আপনারা অনুমতি দিলে আমি আপনাদের এই কোম্পানি ছেড়ে দিতে চাই এবং আমি আপনাদের হয়ে কাজ করা বন্ধ করতে চাই। তখন ইমোজিন বলে যে এইটা একেবারেই অসম্ভব। তখন রায়ান সেই মেয়েটির কথা জিজ্ঞাসা করলে ইমোজিন বলে যে ওই মেয়েটি আসলে আমাদের কোম্পানি ছেড়ে চলে যায়নি। ওই মেয়েটি যখন চলে যেতে চেয়েছে তখন সেই বাবুর্চি মেয়েটিকেও আমরা রান্না করে রিচ পিপলদের খাইয়ে দিয়েছিলাম। রায়ান তখনই বুঝতে পারে যে ওর বেঁচে ফেরার আর কোনো রাস্তা নেই। এরপর ও চলে আসে সেই খাবার টেবিলে এবং সেখানে থাকা সেই রিচ পিপলরা ওর খাবারের তারিফ করতে করতে একেবারেই পাগল করে ফেলে। সবার শেষে এসে ডিটেকটিভ রুইস একেবারে অবাক হয়ে যায় এবং ডিটেকটিভ রুইসও ওর খাবারের তারিফ করতে থাকে এবং বলে যে আসলেই তোমার বাবুর্চি হওয়া উচিত ছিল। এরপর ডিটেকটিভ রুইস সেখান থেকে চলে যেতে চাইলে ওই সেই রিচ পিপল ডিটেকটিভ রুইসকে বলে যে আমাদের বাবুর্চি আমাদের জন্য জিব্বার স্যুপ নিয়ে আসতে যাচ্ছে, যেটা খেয়ে আপনার কাছে আরো ভালো লাগবে। এরপর ডিটেকটিভ রুইস সেই স্যুপের অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই রায়ান যখন আবারও কিচেনে ফিরে আসবে তখনও দেখতে পায় যে অ্যালিস এখনো এখানে বসে আছে। রায়ান তখন কিচেনে চলে আসে এবং সেই জিব্বাটিকে তুলে নিয়ে দেখতে পায় যে সেই জিব্বাটি ইতিমধ্যে নষ্ট হওয়া শুরু করেছে। সেই জিব্বার মধ্যে অলরেডি পচন ধরে গিয়েছে। ওরা যখন ভাবতে থাকে যে কি করবে, ঠিক তখনই অ্যালিস আবারও সেই কিচেনের মধ্যে এসে পৌঁছায় এবং অ্যালিসকে দেখার সঙ্গে সঙ্গে ওদের মাথায় একটি বাজে বুদ্ধির উদয় হয়। এরপর ওরা অ্যালিসকেও মেরে ফেলে এবং অ্যালিসের জিব্বাটিকে কেটে সেইটা দিয়ে একটি পারফেক্ট ডিশ তৈরি করা হয়। যেখানে ওর একটি স্যুপ তৈরির কথা ছিল সেখানে ও অ্যালিসের জিব্বা দিয়ে একটি শরবত তৈরি করে এবং সেই শরবত সেই রিচ পিপলদের সামনে উপস্থাপন করলে সেটা খেয়ে তারা সবাই একেবারে আনন্দিত হয়ে যায়। এর ভিতরে ডিটেকটিভ রুইসকে দেওয়া সেই চামচের মধ্যে একটি সিক্রেট মেসেজ লিখে দেওয়া হয়, যেখানে একটি কাগজের মধ্যে রায়ান লিখে দিয়েছে যে আমার সাথে এখনই বাথরুমে এসে দেখা করুন। ডিটেকটিভ রুইস বাথরুমে চলে আসে এবং রায়ান ডিটেকটিভকে সবকিছু বলে দেয় যা কিছু এখানে ঘটেছে। সে এই সবকিছু শোনার পর একেবারেই অবাক হয়ে যায় এবং সাথে সাথে উনি সেখানে বমি করা শুরু করে। কিছু সময়ের মধ্যে উনি সেই বাংলোর বাইরে বের হয়ে যায়। ইমোজিনকে বলে যে আমি এখন এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। ডিটেকটিভ বিদায় নেওয়ার সময় সেখানে থাকা রিচ পিপলদের চেহারাগুলোকে
ভালোভাবে দেখে নেয় এবং সেখান থেকে চলে যাওয়ার ভান করে আবারও বাংলোর পিছনের দিক দিয়ে এসে সেই সিক্রেট বেসমেন্ট রুমে ঢুকে আসে। রায়ান সেই ডিটেকটিভ প্রুয়েসকে বেসমেন্টে নিয়ে আসার পর সেখানে সেই মেরে ফেলা মানুষদের মুখ এবং হাত পাগুলোকে দেখানো হয়। সেগুলোকে সেখানে সেদ্ধ করা হচ্ছিল। ডিটেকটিভ প্রুয়েস সেগুলোকে দেখে সেখানে আবারও অসুস্থ হয়ে পড়ে। সে তখন বলে যে আমি আমার ফোনটি উপরে ফেলে রেখে এসেছি, আমার ফোনটিকে যদি তুমি নিয়ে আসো তাহলে আমি পুলিশদেরকে ফোন করে এখানে ডেকে আনতে পারবো। রায়ান সেখান থেকে বের হয়ে সেই ফোন নেওয়ার জন্য বাংলোর মধ্যে যাওয়ার চেষ্টা করে। তখন বাংলোতে থাকা মানুষরা রায়ানের খাবারের তারিফ করা নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু এই ব্যস্ততার মধ্যে মৌরিসের একটু সন্দেহ হয়ে যায়, যেই সন্দেহের কারণে সে বেসমেন্টে ঢুকে আসে। কিন্তু রায়ান বেসমেন্টে আবার সেই ফোনটি নিয়ে ফিরে আসার চেষ্টা করলে ওর সামনে ইমোজিন চলে আসে এবং রায়ান কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। ডিটেকটিভ সেখানে একটি মৃত দেহ দেখতে পায় এবং সেই দেহটি ছিল অ্যালিসের। সেখানে মানুষদের শরীরকে কাটার অসংখ্য অস্ত্রকেও দেখতে পায়। যখন ও ভাবতে থাকে যে কি করবে তখনই ঠিক পিছন দিক দিয়ে মৌরিস চলে আসে এবং ডিটেকটিভ প্রুয়েসকে একটি মেশিন দিয়ে আঘাত করে এবং তার মাথাটিকে কেটে ফেলা হয়। এদিকে রায়ান ফোনটি নিয়ে যতক্ষণে সেই বেসমেন্টের মধ্যে এসে পৌঁছায় ততক্ষণে দেখতে পায় যে মৌরিস ডিটেকটিভ প্রুয়েসকে মেরে ফেলেছে। মৌরিস তখন রায়ানকে বলে যে ডিটেকটিভ প্রুয়েস লুকিয়ে এই বেসমেন্টের মধ্যে ঢুকে এসেছিল, আমি ওকে মেরে ফেলেছি, তাহলে এবার চলো সর্বশেষ কাজটিকেও আমরা সম্পূর্ণ করে ফেলি। মৌরিস তখন রায়ানের সাথে সেই মৃতদেহের শরীরে গলে যাওয়া অংশগুলোকে সেখানকার একটি মাটির গর্তের মধ্যে ফেলে মাটি দিয়ে সেগুলোকে ঢেকে দেয় এবং মৌরিস সাথে সাথে সেই বেসমেন্টের মধ্যে এসে ডিটেকটিভ প্রুয়েস এবং অ্যালিসের শরীরটাকে আলাদা করে ফেলে এবং সেগুলোকেও আবার গলিয়ে ফেলার জন্য বয়েলিং বা সেদ্ধ করতে শুরু করে। রায়ান এগুলোকে সব নিজের চোখের সামনেই দেখতে থাকে। সেদিন রাতে দেখা যায় ইমোজিন ডিটেকটিভ প্রুয়েজের ফ্যামিলিকে একটি ফেক ইমেল লেখে এবং সেই ইমেলের মধ্যে লেখে যে আমি একটি দ্বিতীয় পরিবার, দ্বিতীয় ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছি, যার কারণে আমি আর কোনোদিন এই পরিবারে ফিরে আসব না, আমি চলে যাচ্ছি, আমাকে আর খুঁজো না। রায়ান বুঝতে পারে যে এগুলো সবকিছু আগে থেকেই প্ল্যান পরিকল্পনা করা ছিল। এর পরের দিন সকালবেলা রায়ান যখন ওদের সাথে কথা বলে তখন ইমোজিন রায়ানকে ওর সব টাকা পয়সাগুলো পেমেন্ট করে দেয় এবং মৌরিস রায়ানের ঘাড়ের মধ্যে একটি ট্র্যাকিং ডিভাইস ঢুকিয়ে দেয়, যার মাধ্যমে রায়ান পৃথিবীর যেখানেই থাকুক না কেন ওরা রায়ানকে খুঁজে বের করে ফেলতে পারবে। রায়ান বুঝতে পারে যে এই মানুষদের রান্না করে খাওয়ানোর কোম্পানির হাত থেকে ওর বেঁচে ফেরার আর কোনো রাস্তাই নেই। রায়ান পরের দিনই সব টাকা পয়সার সাথে নিয়ে এবং ব্যাগ গুছিয়ে সেই শহরের এয়ারপোর্টে এসে পৌঁছায় এবং সেখানে ড্রিঙ্কস করা অবস্থায় একটি লোক যখন রায়ানকে জিজ্ঞাসা করে যে আপনি কি করেন, তখন ও বলে যে আমি একজন বাবুর্চি এবং আমার নাম হচ্ছে জ্যাক, আমি নিউ ইয়র্কে থাকি। সেই লোকটি বলে যে তোমার লাইফ আসলে অনেক আনন্দের, তোমার লাইফ যদি আমি পেতাম তাহলে আমি অনেক সুখী হতাম। আর রায়ান মনে মনে ভাবতে থাকে যে আজ থেকে কয়েকদিন আগেই ও ঠিক একই কথা ভেবেছে, কিন্তু শুধুমাত্র ওই জানে যে ওর লাইফে কি ঘটেছে। আর এর মাধ্যমে আমাদের এই অবাক করা ভয়ঙ্কর সাসপেন্স মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই একটা ডিসলাইক দিও। সাবস্ক্রাইব করে পাশেই থাকো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আমি, তানজিল ইসলাম বোরহান। বাই।